আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। 47তম বিসিএস প্রিলিমিনারি পিছিয়ে গিয়েছে। আমরা জানি যে 27 জুন এই প্রিলিমিনারি হওয়ার কথা ছিল, বাট এখন হতে যাচ্ছে খুব সম্ভবত অগাস্টে, বাট স্পেসিফিক ডেট আমরা এখনো জানতে পারিনি। আর এই যে পিএসসির স্বচ্ছতা এবং গতিশীলতার জন্য পিএসসির কাছে 6টা প্রস্তাবনা দেয়া হয়েছে। প্রস্তাবনাগুলো দিয়েছে এনসিপির পক্ষ থেকে। সেদিন মিরাজ মিয়া, অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বইয়ের যে লেখক, এই ভাইয়ার সাথে হচ্ছে আমার পরিচয় পার্সোনালি। আমার যে জব সলিউশনটা রয়েছে প্রিসাইজ প্রিলি এমসিকিউ, এই দুই বইয়ের কথা হতে হতে ভাইয়ের সাথে আমার পরিচয় এবং একটা ভালো বন্ডিং। তো ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে 6টা প্রস্তাবনা পিএসসিকে দেওয়া হয়েছে, যেগুলো আসলে খুবই বেকারবন্ধক। তবে এই প্রস্তাবনাগুলোর মধ্যেও কিছু জায়গায় আমার মনে হয় একটু সংশোধনী দরকার। এগুলো আমি নিজের মতো করে উপস্থাপন করব। সো হোপফুলি আপনারা ভিডিওটা দেখলে পিএসসির ব্যাপারে যেই প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে এগুলো সম্পর্কে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবেন। সো ফার্স্ট যে প্রায়োরিটিটা রয়েছে এই প্রস্তাবনাগুলোর মধ্যে, সেটা হচ্ছে 44 থেকে 47, 44, 45, 46, 47, 4টা বিসিএস এর যে একটা হিউজ জট লেগে আছে পিএসসিতে, এইটা খোলার ব্যাপারে স্পেসিফিকভাবে আসলে প্রস্তাবনাগুলো করা হয়েছে। তো এই 6টা প্রস্তাবনার মধ্যে যে প্রথম প্রস্তাবনাটা ছিল, এটা হচ্ছে, আমি একটু দেখেই বলছি, যে প্রিলির যখন ফলাফল প্রকাশ করা হবে তখন সেটাকে নাম্বার সহ প্রকাশ করতে হবে এবং কাট মার্ক জানিয়ে দিতে হবে। পিএসসি কিন্তু এই কাট মার্কটা নিয়ে কখনোই কথা বলে না, কারণ আমরা নিজেদের মতো করে পরীক্ষা দিয়ে আসার পরে এই কাট মার্কটা প্রেডিক্ট করার চেষ্টা করি যে বিভিন্ন জন পরীক্ষা দিয়েছে, হয়তোবা কারো 105 ছিল সে টিকে গিয়েছে, কারো 104 ছিল অথবা 2 ছিল টিকে যায়নি। তো আমরা সেই পারপাসে হয়তোবা আইডিয়া করে নিই 105-এর কাছাকাছি ছিল কাট মার্ক। সো তাদেরকে যেটা বলা হয়েছে যে প্রিলির নাম্বার সহ মার্ক প্রকাশ করতে হবে এবং কাট মার্ক জানিয়ে দিতে হবে। মানে একটা পার্সন আসলে, আমি ইন্ডিভিজুয়ালস কত মার্ক পেয়ে প্রিলিতে টিকলো সেটা আসলে জানিয়ে দেওয়া হবে। এখন প্রিলির নাম্বার প্রকাশটা আমার কাছে এত বেশি ভাইটাল কোনো কিছু মনে হয়নি, কারণ প্রিলির মার্ক যেহেতু পরবর্তীতে যোগ হয় না, সো নিজেরাই কিন্তু একটা বোঝা যায়, নিজেরাই পরীক্ষা দিয়ে আসার পরে যখন আমরা মিলিয়ে ফেলি তখন এই বিষয়টা বোঝা যায়। তো এই প্রস্তাবনাটা আমার কাছে এত বেশি স্ট্রং প্রস্তাবনা মনে হয়নি, কারণ হচ্ছে প্রিলিমিনারি জাস্ট পাস হয়ে গেল হলো, তবে কাটমার্ক প্রকাশ করলে এটা আমাদের জন্য সুবিধা হয়। 2 নাম্বারটা হচ্ছে লিখিতর ফলাফল নাম্বার সহ প্রকাশ করতে হবে এবং সেটা ভাইভার আগে। এই প্রস্তাবনাটা নিয়ে যদি আমার পার্সোনাল অপিনিয়ন আপনি জানতে চান, তাহলে আমি বলবো যে লিখিতর ফলাফল তো অবশ্যই প্রকাশ করা দরকার, কিন্তু ভাইভার আগে নাম্বার সহ প্রকাশ করাটা কতটুকু যৌক্তিক, এটা আমার কাছে একটু মানে নিজের কাছে খটকা লাগছে। কেন? কারণ যখন একটা স্টুডেন্টের রিটেনের মার্কটা দেয়া হবে, রিটেনের মার্ক যদি ভাইভার আগেই পেয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে বোর্ডের মধ্যে কিন্তু যখন বোর্ড মেম্বাররা থাকবেন ভাইভার সময়, অবশ্যই তাদের রিটেনের মার্কটা তাদের কাছে থাকবে। বর্তমানে কিন্তু ভাইভার সময় রিটেন মার্ক, আমি যতটুকু জানি, বোর্ড মেম্বাররা জানেন না। সো যখনই হচ্ছে রিটেন মার্কটা বোর্ড মেম্বারদের কাছে থাকবে, যেহেতু নাম্বার সহ প্রকাশ করা হবে, তখন কিন্তু যখন ভাইভা দিতে যাবে একজন অ্যাসপিরেন্ট, দেখা যাবে যে তার প্রতি আগে থেকেই একটা মনোভাব তৈরি হয়ে থাকবে যে এ লিখিততে একটা ভালো মার্ক ক্যারি করছে, তার মানে একে হয়তো বা নাম্বার একটু বাড়িয়ে দিলে সে তার পছন্দের ক্যাডারটা পেয়ে যাবে। সো মানে আমি জানি না, আসলে এটা আমার একদমই পার্সোনাল অবজারভেশন, হয়তো বা আমার এই পার্সোনাল অপিনিয়নে ভুল হতে পারে, তবে আমার মনে হয় যে যদি রিটেনের নাম্বারটা কর্তৃপক্ষের কাছে থাকে বা ভাইভা বোর্ডের কাছে থাকে, এটার মনে হয় যে একদম ভাইভার জন্য যে আলাদা একটা মার্ক, ভাইভা যে একটা মানুষের পার্সোনালিটি শো করার জন্য, বা একটা মানুষ আসলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করছে, এই জিনিসটা দেখেই কিন্তু মার্কিংটা হওয়া দরকার, তার রিটেনের মার্কটা দেখে হওয়া উচিত না। সো আমার মনে হয় যে ভাইভার আগে আসলে রিটেনের মার্কটা প্রকাশ করার খুব একটা দরকার বলে আমার কাছে মনে হয় না। এটা ছিল 2 নাম্বার প্রস্তাবনা। 3 নাম্বার প্রস্তাবনা ছিল ভাইভার আগে ক্যাডার চয়েজে রিশাফল করার একটা অপশন দিতে হবে। এটা একটা খুবই ভালো অপশন, কারণ ভাইভার আগে ক্যাডার চয়েস, এই যে একটা করে বিসিএস এর কিন্তু রেজাল্ট হয়ে যায়, দেখা যায় যে রিটেন দিয়ে ভাইভা হতে হতে আরেকটা আগের বিসিএসটার ফাইনাল রেজাল্ট হয়ে গেছে। তো তখন দেখা যায় যে একজন হয়তোবা শিক্ষা ক্যাডার পেয়েছে, সে তখন হচ্ছে এই মানে শিক্ষা ক্যাডারের চয়েসটা বাদ দিয়ে দেবে অন্য একটা ক্যাডার, অথবা কেউ পরিবার পরিকল্পনা ক্যাডার পেয়েছে, সে হয়তোবা ওই ক্যাডারটার চয়েস থেকে বাদ দিয়ে বাকি ক্যাডারগুলো, উপরের দিকের ক্যাডারগুলো দিয়ে দিল। এতে করে আরেকজন নতুন করে পরিবার পরিকল্পনা ক্যাডারে কিন্তু সুপারিশ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় বা হবে, মানে ওই পোস্টটা যেহেতু ফাঁকা হয়ে যাচ্ছে, ওই জায়গার মধ্যে ওই মার্কের মধ্যে আরেকজন সুপারিশ প্রাপ্ত হবে। সো এটা একটা ভালো সিদ্ধান্ত যে ক্যাডার চয়েস জিনিসটা সাফল করার যে ঠিক মানে পদ্ধতিটা, এটা ভাইভার আগে আগে করতে দেয় অনেক ভালো। এরপরে 4 নাম্বার যে প্রস্তাবনাটা দেয়া হয়েছে, সেটা হচ্ছে 100 নাম্বারের ভাইভা 45তম বিসিএস থেকে কার্যকর করতে হবে এবং
এই যে রয়েছে ফাইনাল যে রেজাল্ট রয়েছে, এই ফাইনাল রেজাল্টের সময় ভাইভা মার্ক সহ দিয়ে দিতে হবে। এইটা একদমই খুবই চমৎকার একটা প্রস্তাবনা। আমার মনে হয় যে বিসিএস 200 মার্কের ভাইভাটা আসলে অনেক হিউজ একটা মার্ক। 100 মার্ক একটা মানে একটা খুবই আদর্শ একটা মার্ক একজনকে যাচাই করার জন্য। 200 মার্ক একদমই একটা ওভার মার্ক হয়ে যায় এবং এখানে ডিসক্রিমিনেশনটা তৈরি হওয়ার একটা হিউজ জায়গা চলে আসে। এবং আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমাদের পিএসসির উপর মানে বিশাল মাপের একটা ভরসা ছিল যে আসলে পিসিএসে কখনো মানে দুর্নীতি বা হচ্ছে লবিং এরকম সিস্টেম নেই, কিন্তু পরবর্তীতে আমরা যে অনুসন্ধানগুলো দেখলাম তাতে আসলে আমরা একটু হতাশ। সো এই জায়গাটা যদি ভাইভার মার্ক একটু কমে যায় তাহলে আমার মনে হয় যে ইমব্যালেন্সটা একটু কমে যাবে এবং 100 মার্ক আসলে একটা ভালো মার্ক। এই 100 মার্কের হওয়া উচিত এবং অবশ্যই ভাইভার মার্ক প্রকাশ করা উচিত। ভাইভার মার্ক যদি প্রকাশ করা হয় তাহলে হোপফুলি এই জায়গায় স্বচ্ছতাটা আরও বেশি। তো এতগুলো পয়েন্টের মধ্যে আমার ভাইভার মার্ক যে প্রকাশ করা একদম রেজাল্টের সাথে এবং ভাইভার মার্কটা কমিয়ে 200 থেকে 100-তে নিয়ে আসা, এটা আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয়েছে। এরপরের যে প্রস্তাবনাটা ছিল 5 নাম্বার, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ আমি নিজে দেখেছি আমার বড় ভাইরা রয়েছেন যারা বিসিএস দিচ্ছিলেন মোটামুটিভাবে 37-38 থেকে। তো 38, 40, 41 এগুলোতে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু নন ক্যাডার জব দেওয়া হতো, কিন্তু আমরা দেখলাম যে 43-এ আমি নিজে 43-এর ভাইবা দিয়েছিলাম। তো আমার তো আসলে শুধু জেনারেল ক্যাডার, কোন টেকনিক্যাল ক্যাডার নেই। আর আপনারা দেখেছেন যে 43-এ একদমই নন ক্যাডার পোস্ট নেই বললেই চলে, মাত্র 276টা, তারপরেও সেটার মধ্যেও আবার স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ ছিল। সো মানে নবম গ্রেডের মধ্যে সম্ভবত মাত্র 76টা, আর দশম গ্রেডের মধ্যে এরকম 10টা 11টা এরকম মাত্র পোস্ট ছিল। তো এটা আসলে মানে এটা বলাই চলে না যে কোনো পোস্ট। কিন্তু 38তমতে 41তমতে এগুলা থেকে প্রায় 3.5 থেকে 6,000 শিক্ষার্থী কিন্তু মানে পরীক্ষার্থী কিন্তু যারা ভাইভা অ্যাটেন্ড করেছে এবং পাস করেছে তাদেরকে কিন্তু কোনো না কোনো একটা জব দেওয়া হয়েছে। সো মানে আসলে বিসিএস জার্নিটা এই যে 3.5 থেকে 4 বছর সময় বিসিএস প্রিলি রিটেন ভাইভা দেওয়ার পরে যদি কেউ খালি হাতে ফিরে যায় তাহলে মনে হয় যে এই সময়টা একদম জীবন থেকে বেকার চলে গেল। মানে ওইটার পরিবর্তে মনে হয় আমি যদি প্রিলিটা না টিকতাম তাহলেই মনে হয় আমার এই টাইমগুলো নষ্ট হতো না। আমি 43 দিয়ে হারে হারে এই জিনিসটা টের পেয়েছি। সো যদিও আমি আল্লাহর রহমতে একটা সরকারি চাকরিতে আছি, তবে যাদের একদমই কিছু নাই তারা কিন্তু এই জায়গাটা থেকে খুবই হতাশ হয়ে যায়। তো বিসিএস এর যারা প্রিলি রিটেন এবং ভাইভা কোয়ালিফাই করে তারা আসলে একটা জব ডিজার্ভ করে। তাদেরকে আসলে দেশের কোনো একটা দায়িত্ব দিলে আমার মনে হয় না তারা দায়িত্বটাতে অবহেলা করার মতো স্টুডেন্ট বা অবহেলা করার মতো মানুষ, কারণ তারা যথেষ্ট ধৈর্যের সাথে প্রিলি রিটেন এবং ভাইভা কোয়ালিফাই করেছে। সো আগের মতো যদি নন ক্যাডার সিস্টেমটা বহাল থাকে, আর একটা জিনিস পজিটিভ হচ্ছে কেউ যদি ভাইভা পাস করার পরে নন ক্যাডার লিস্টে তার নামটা চলে আসে, অ্যাটলিস্ট বলতে পারে মানুষকে যে বিসিএস 41তম নন ক্যাডারে রয়েছি অথবা 43তম নন ক্যাডারে রয়েছি। কিন্তু নন ক্যাডার লিস্টটাই যদি প্রকাশ না করে এবং এই এতটুকু অ্যামাউন্টে যদি সিট দেয় তাহলে কিন্তু মানে ভাইভা কোয়ালিফাই করার পরেও এই জিনিসটা নিজের থেকে বলতে পারে না। মানে ভাই তখন আমি যে ওই বিসিএসটাতে অংশগ্রহণ করেছি এটা বলতেই অনেক সময় লজ্জা লাগে। সো এইটা খুবই একটা ভালো প্রসেস হতে পারে যদি এই নন ক্যাডার পোস্টগুলোকে হচ্ছে আবার হচ্ছে ফিরিয়ে আনা যায় এবং একটা নির্দিষ্ট সংখ্যক এবং সর্বোচ্চ সংখ্যক পদ নিশ্চিত করা যায় যারা অন্ততপক্ষে প্রিলি রিটেন এবং ভাইভা কোয়ালিফাই করবে। ওকে, আর 6 নাম্বার যে প্রসেসটা ছিল এটা অনেক বছর থেকে আমরা শুনে আসছি এবং মনে হয় যে অলমোস্ট অসম্ভবই একটা বিষয়, সেটা হচ্ছে বিসিএসকে 1 বছরের মধ্যে শেষ করা। অর্থাৎ একটা বিসিএস যদি এই বছরের নভেম্বরে শুরু হয় ওই বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে একদম প্রিলি রিটেন ভাইভা সবকিছু ক্লোজ করে ফেলা, এটা আসলে একটা চ্যালেঞ্জিং ইস্যু। এই বিষয়টা আমি জানি না 1 বছর না 1.5 বছরের মধ্যেও যদি শেষ হয় তারপরেও আলহামদুলিল্লাহ, বা 2 বছরের আগে যদি শেষ হয় তারপরেও আলহামদুলিল্লাহ, তবে 1 বছরে করতে পারলে তো খুবই ভালো। সো এই ছিল 6টা প্রস্তাবনা, যার মধ্যে আমার 1, 2 এবং 3 যে প্রস্তাবনাটা রয়েছে এটা আমার কাছে একটু মানে খুব বেশি লেভেলের স্ট্যান্ডার্ড বা একদম সুদূর প্রসারী চিন্তাভাবনা এরকম মনে হয়নি কেন যেন, তবে পরের 3টা কিন্তু খুবই ইফেক্টিভ প্রস্তাবনা ছিল। আর এই যে 44, 45, 46, 47 এগুলোর ব্যাপারে একটু কথা হয়েছে। প্রথম কথা হচ্ছে 44-এর ভাইভা আমি একবার 44-এর ভাইভা দিয়েছি, আমার ভাইভাটা ক্যান্সেল হয়ে গিয়েছে গভর্নমেন্ট চেঞ্জের কারণে, আবার ভাইভা দিতে হবে 28 তারিখে আমার ভাইভা। সো এই 44-এর ভাইভাটা এমনভাবে শিডিউলটা করা হয়েছে যারা 46-এর রিটেন দিবে তাদের সাথে ওভারল্যাপ হয়ে গেছে অনেক সময়। তো এইটার ক্ষেত্রে আসলে জানতে চাওয়াতে তারা জানানো হয়েছে না, ফার্স্ট বলা হয়েছে তাদেরকে 44তম বিসিএস এর ফাইনাল রেজাল্টটা জুনের মধ্যে দিয়ে দিতে হবে, এই বছর 2025-এর জুনের মধ্যে দিয়ে দিতে হবে। সেকেন্ড বলা হয়েছে 45তমর যে রিটেন হয়েছে 1 বছর পার হয়ে যাচ্ছে রিটেন দেওয়ার আমার, এটার এখনো রেজাল্ট হয়নি, তো এইটার রেজাল্টও কিন্তু 30 জুনের মধ্যে প্রকাশ করার জন্য প্রস্তাব করা হয়েছে। এবং 46 যে রিটেনটা রয়েছে 46 রিটেন জুনের শেষে বা জুলাইয়ের প্রথম দিকে নেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ
মোটামুটিভাবে যখন 44-এর ভাইভাটা শেষ হয়ে যাবে তারপর 46 নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু 46-এর ব্যাপারে পিএসসি মোটামুটিভাবে অনড় যে তারা 46 রিটেন নিয়ে নেবে। এবং এই বিষয়ে বলা হয়েছে যাদের 44-এর সাথে ওভারল্যাপ হয়ে গেছে তাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য তাদের এখন আপাতত ভাইভা নিয়ে চিন্তা করার দরকার নাই, তারা আগে রিটেনটা ফোকাস করুক, রিটেনটা দেবে, তারপরে এইটার পরে রিটেনের পরে কিছুদিন গ্যাপ দিয়ে একটা কনভিনিয়েন্ট টাইমে তারা যাদের 44-এর ভাইভা রয়েছে তাদের হচ্ছে রিটেন যাদের 46-এর রিটেন রয়েছে তাদের ভাইভাটা 44-এর ভাইভাটা নিয়ে নেবে। সো এইভাবে করে এটাকে হচ্ছে মিটিগেট করার চেষ্টা করা হয়েছে। এবং 47তম বিসিএস এর ব্যাপারে তো প্রথমেই বললাম যে 47তম প্রিলিমিনারিটা খুব সম্ভবত অগস্ট মাসে অনুষ্ঠিত হবে। সো এই ছিল মোটামুটিভাবে পিএসসিকে দেয়া প্রস্তাবসমূহ এনসিপির পক্ষ থেকে। আমার মনে হয় যে প্রস্তাবনাগুলো ভালো হয়েছে, তবে প্রথমের 3টা প্রস্তাব আরেকটু জোরদার বা হচ্ছে একটু যুক্তিসঙ্গত হলে আমার মনে হয় যে আরও বেশি ভালো হতো। তো এই ধরনের আর যদি আমি কোনো তথ্য পাই আপনাদের জানানোর ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।